হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এসএ ফ্রি স্টাডি ক্লাস। বন্ধুরা, এখানে তোমাদের জন্য আমি নিয়ে আসতে থাকবো ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, মেনলি এই চারটে পার্ট প্রথমে। ঠিক আছে, পুরো অধ্যায় আমি ক্লিয়ার করে দেবো। ক্লাস 9-10 যারা পড়াশোনা করছো তাদের জন্য হেল্প হবে, এবং তার সাথে সাথে অবশ্যই ইম্পর্ট্যান্ট সেই সমস্ত স্টুডেন্ট যারা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছো তাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে এই সমস্ত ক্লাসগুলো। কারণ এখানে আমি প্রত্যেকটা 9-10-এর জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, মানে ইতিহাস ভূগোল মেনলি চাকরির পরীক্ষায় যেরকম করে আসে, প্রাচীন, মধ্য, আধুনিক, আধুনিক পর্যন্ত পুরোটাই আমি সলভ করাবো এখানে। কিন্তু তোমাদের অবশ্যই হেল্পের দরকার হবে আমার, কারণ যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে বা তোমরা আমার পড়া বুঝতে পারো, তাহলে কিন্তু আমি ওই সমস্ত ক্লাসগুলো নিয়ে আসতে থাকবো। ঠিক আছে, আজকে বন্ধু আমাদের চলন গমন পার্ট শুরু করেছিলাম, তার আজ সেকেন্ড পার্ট। আজকে শুধু আমরা চলনের যে সমস্ত ভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখনও চলন ও গমন আরও 2-3টে ক্লাস আসতে থাকবে, কারণ এখানে আমরা শুধু দেখতে পাচ্ছি যে এতগুলো ভাগ রয়েছে, তার সঙ্গে কিন্তু আরও এক্সট্রা কিছু রয়েছে, যেমন অস্থি, পেশি, এইগুলো নিয়েও কিন্তু আমাদের চলন গমন আলোচনা করব, যার জন্য আমাদের আরও ক্লাসের দরকার পড়বে। ঠিক আছে, আমি ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিটের ক্লাস করাতে বেশি পছন্দ করি, তারপরে যদি দরকার হয় করাবো অবশ্যই। আর বন্ধুরা, যদি তোমাদের ক্লাসগুলি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে ক্লাসগুলো। ঠিক আছে, আর যারা প্রথম ক্লাসটি দেখোনি তারা প্রথমে ওই ক্লাসটি দেখার পর এই ক্লাসটি দেখো, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। তো আমরা কি শুরু করেছিলাম? চলন, অর্থাৎ মুভমেন্ট এবং লোকোমোশন, চলন ও গমন। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম চলন ও গমনের মধ্যে যে সাদৃশ্য, বৈসাদৃশ্য, তারপরে কোন পরিস্থিতিতে আমাদের চলন ও গমনটা সৃষ্টি হচ্ছে এবং তাদের উদ্দেশ্য, এমনকি তাদের এই ভাগগুলো সম্পর্কে একবার আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, আজকে আমি এগুলো সমস্তটাই আলোচনা করব। ক্লিয়ার? ওকে। তো প্রথমে আজকে আমরা এই পার্টটুকু প্রথমে আলোচনা করব। ঠিক আছে, মানে একটা সাইড আলোচনা করব, পরের দিন অন্য একটা সাইড আলোচনা করব। আর তার আগে আমাদের এইটুকু, যে তোমরা এই দাগটা দেখতে পাচ্ছ সমান্তরাল যে দাগটা, সেইটুকু আগে আমাদের ভালো করে বুঝতে হবে, তারপরেই কিন্তু তোমরা এই নিচের পার্টগুলো বুঝতে পারবে। আর তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে বন্ধুরা। আমি যা বলবো সেটা নিজের মতো করে খাতায় নোট করে নেবে, তাহলে পড়তে সুবিধা হবে। আর আমাদের সবসময় এটা একটা জিনিস মনে রাখতে লাগবে, যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রথমে কিন্তু আমাদের ডেসক্রিপটিভ পড়তে লাগে যে কোনো অধ্যায়ের। তাহলে কি হয়, সেই অধ্যায় থেকে আমাদের যে কোশ্চেনই দিক না করে আমরা কিন্তু সলভ করে দিতে পারবো। ঠিক আছে, তো সেই পথে কিন্তু আমি এগোচ্ছি না। প্রথমে কিন্তু আমি এমসিকিউ নিয়ে আসতে পারতাম, কিন্তু সেটা মনে হয় সবথেকে খারাপ হবে। তাহলে চলো আজকে সরাসরি আমরা ক্লাসে ঢুকে যাই। প্রথমে আমাদের রয়েছে কি, মুভমেন্ট অফ প্লান্ট, অর্থাৎ উদ্ভিদের যে চলন। আমাদের কিন্তু আবার মুভমেন্ট অফ এনিমেলও পড়তে হবে। ঠিক আছে, তাহলে মুভমেন্ট অফ প্ল্যান্ট আজকে পড়ছি, পরে আমরা মুভমেন্ট অফ এনিমেলটা পড়ে নেব। তাহলে যে উদ্ভিদ চলন, এই উদ্ভিদ চলনটা কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে তোমার মুভমেন্ট অফ লোকোমোশন, আর একটা হচ্ছে মুভমেন্ট অফ কার্ভেচার। ঠিক আছে, লেখা বুঝতে না পারলে বন্ধুরা বলবে, কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমি আরও বেশি পরিষ্কার লেখার চেষ্টা করব। মুভমেন্ট অফ লোকোমোশন আর মুভমেন্ট অফ কার্ভেচার। লোকোমোশন মানে হচ্ছে সামগ্রিক চলন, যে সমস্ত উদ্ভিদের চলন, অর্থাৎ চলন কাকে বলে একবার বুঝি। যে সমস্ত উদ্ভিদ বা যে সমস্ত জীব এক জায়গায় স্থির থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে বলি আমরা চলন। সেই চলন, বিশেষ করে উদ্ভিদের চলন, দুই প্রকার। একটা হচ্ছে তোমার সামগ্রিক চলন, আর একটা হচ্ছে কার্ভেচার অর্থাৎ বক্রচলন। এই দুটোর মধ্যে দিলে পার্থক্যটা কোথায়? সামগ্রিক চলন কথার অর্থ কি আমি এখানে লিখে দিয়েছি শর্টকাটে, দেখো বন্ধুরা। কোনো উদ্ভিদ বা তার অঙ্গ, অর্থাৎ উদ্ভিদ নিজে বা পার্টিকুলারলি তার কোনো অঙ্গ যদি সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করতে পারে, তখন সেই চলনকে আমরা কি বলি? মুভমেন্ট অফ লোকোমোশন বা সামগ্রিক চলন। তার একটু সংক্ষেপে যদি আমি বলার চেষ্টা করি, ধরো তুমি একটা জায়গায় বসে রয়েছো বা ঘরের মধ্যে বসে রয়েছো, এখন তোমার জল তেষ্টা পেয়েছে, গরমের মধ্যে এসছো, বসে রয়েছো। এবার দেখা যাচ্ছে জলটা তোমার থেকে 4 হাত দূরে রয়েছে। এবার তাহলে কি তুমি সেই জায়গা থেকে উঠে তারপরে 2-3 পা এগিয়ে গমন করে কি তুমি ওই জলটা আনবে? একদমই না। তুমি কি করবে? নিজেকে একটু সামনে, সেই বোতল যেদিকে রয়েছে সেদিকে ঝুঁকে নিজের হাতটাকে বাড়িয়ে জলটাকে কিন্তু সংগ্রহ করবে।
তো সেক্ষেত্রে কিন্তু তোমার কী হবে, একটা সামগ্রিক চলন লক্ষ্য করতে পারবো আমরা। ঠিক উল্টো দিকে কী রয়েছে তোমার মুভমেন্ট অফ কার্ভেচার। এখানে কিন্তু তোমার সামগ্রিক স্থান পরিবর্তন হবে না, কেবলমাত্র কি একটা জায়গায় স্থির থেকে কোনো একটা জীব তার অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি করবে, যেমন কাণ্ডের বৃদ্ধি, মূলের বৃদ্ধি নিম্নে, তারপরে শাখা প্রশাখার বৃদ্ধি, পাতার বৃদ্ধি। ঠিক আছে, তাহলে আমরা মেনলি আমরা কী জানি যে চলনটা কিন্তু উদ্ভিদের হয়, তাই তো? চলন মেনলি আমাদের উদ্ভিদের হয়ে থাকে। তাহলে সেই উদ্ভিদের মধ্যেও কিন্তু এমন কিছু আছে যাদের সামগ্রিক চলন হয়, আবার কিছু রয়েছে বক্র চলনও হয়। ঠিক আছে, আশা করি তোমরা মুভমেন্ট অফ লোকেশন এবং মুভমেন্ট অফ কার্ভেচার জিনিসটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসি স্পন্টেনিয়াস এবং ইনডিউসড বা ট্যাকটিক। স্পন্টেনিয়াস মানে হচ্ছে তোমার স্বতঃস্ফূর্ত, এবং ইনডিউসড বা ট্যাকটিক মানে হচ্ছে আবিষ্ট। তাহলে স্পন্টেনিয়াস মুভমেন্ট অফ লোকেশন এবং ইনডিউসড মুভমেন্ট অফ লোকেশন, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন, আবিষ্ট সামগ্রিক চলন। অন্যদিকে সিমিলারলি একইভাবে কার্ভেচারে রয়েছে স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত এবং ট্যাকটিক মানে হচ্ছে বক্র। স্পন্টেনিয়াস মুভমেন্ট অফ কার্ভেচার, ট্যাকটিক মুভমেন্ট অফ কার্ভেচার। তাহলে দুটোর মধ্যে সেম, কিন্তু পার্থক্যটা কোথায় আমরা এখনই বুঝতে পারবো। চলো বোঝার চেষ্টা করি। স্পন্টেনিয়াস মানে কি, স্বতঃস্ফূর্ত মানে কি, মানে কি নিজের ইচ্ছা খুশি, অর্থাৎ বাইরের থেকে কোনো বস্তু উদ্দীপক ছাড়াই। ভালো করে বোঝার চেষ্টা করবো বন্ধুরা, তাহলে কিন্তু এইটুকু বুঝতে পারলে নিচের ভাগগুলো তাড়াতাড়ি বুঝতে পারবে। স্পন্টেনিয়াস মানে হচ্ছে বহিস্থ উদ্দীপক ছাড়াই কোনো উদ্ভিদ বা কোনো জীব যখন অভ্যন্তরীণ উদ্দীপনায় স্বেচ্ছায় স্থান পরিবর্তন করে, সামগ্রিক স্থান পরিবর্তন করে স্বেচ্ছায়, বহিস্থ কোনো উদ্দীপক ছাড়া, তখন সেটাকে বলি আমরা স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন। সিমিলারলি কিন্তু একইভাবেই স্পন্টেনিয়াস বক্রচলন, খালি কি লক্ষ্য করতে পারবো না, সামগ্রিক স্থান পরিবর্তন হবে না, কিন্তু বাদবাকি সেম জিনিস। কি সেম জিনিস না, বহিস্থ উদ্দীপক ছাড়াই অভ্যন্তরীণ যে উদ্দীপনা তার দ্বারা সেই জীবটির কি হবে, সামগ্রিক স্থান পরিবর্তন ব্যতীত যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন বা বৃদ্ধি, সেটাকে বলবো আমরা স্পন্টেনিয়াস। তাহলে দুটোর মধ্যে পার্থক্য লক্ষ্য করতে পেরেছো। যেরকম মুভমেন্ট অফ লোকেশন আর মুভমেন্ট অফ কার্ভেচার যদি বুঝতে পারো, তাহলে কিন্তু এই দুটো ইজি হয়ে যাবে। দুটোর ক্ষেত্রে কি না, বহিস্থ উদ্দীপক ছাড়াই হয় এবং অভ্যন্তরীণ উদ্দীপনাতেই হয়, কিন্তু এটার ক্ষেত্রে কি হয়, সামগ্রিক চলন হয় শেষমেশ, আর একটা সামগ্রিক স্থান পরিবর্তনের বাদে নিজের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন এবং বৃদ্ধি হয় একটা জায়গায় স্থির থেকে। তাহলে এই হলো স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত। আর অন্যদিকে রয়েছে ইনডিউসড বা ট্যাকটিক, এদিকেও সেম ইনডিউসড বা ট্যাকটিক মানে হচ্ছে আবিষ্ট। এটা কি একদম স্পন্টেনিয়াসের উল্টো। উল্টো কি না, বহিস্থ উদ্দীপকের দ্বারা, এখানে কোনো অভ্যন্তরীণ উদ্দীপনা দরকার পড়ে না, বাইরে থেকে যে উদ্দীপনা আসে বা উদ্দীপক আসে সেটার দ্বারা প্রভাবিত হয়ে জীবটি কী হয়, সামগ্রিক স্থান পরিবর্তন করে, তখন সেটাকে বলবো আমরা সামগ্রিক চলন। অন্যদিকে সিমিলারলি যখন কি হয়, বস্তু উদ্দীপকের দ্বারা সামগ্রিক স্থান ব্যতীত জীবটির কি হয়, সামগ্রিক স্থান ব্যতীত কি হয়, চলন হয়, নিজের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত করতে পারে বা বৃদ্ধি করতে পারে, তখন সেটাকে বলে ট্যাকটিক। সিমিলারলি ইনডিউসডও যা, ট্যাকটিকও যা, খালি একটা পার্থক্য, এটা সামগ্রিক চলন হচ্ছে আর একটা স্থান পরিবর্তন বাদে একটা জায়গায় স্থির থেকে হচ্ছে। এই যে পার্থক্য স্বতঃস্ফূর্ত আর আবিষ্টের মধ্যে, তাই তো? দুটোর মধ্যে আশা করি তোমরা বুঝতে পেরেছো একই জিনিস, খালি এখানে কি হচ্ছে, স্বতঃস্ফূর্তের ক্ষেত্রেও সামগ্রিক স্থান পরিবর্তন হবে, আবিষ্টের ক্ষেত্রেও সামগ্রিক স্থান পরিবর্তন হবে, কিন্তু বক্রের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো বিষয়টা, ভালো করে মন দিয়ে শোনো, একবার বুঝতে না পারলে আর একবার রিপিট দেখে নাও, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। যদি বুঝতে না পারো কমেন্ট করো, তাহলে আমি আবার বোঝাবো, ঠিক আছে? আমি কিন্তু 2-3 বার করে বলেছি তোমাদের বোঝার কথা। এবার প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সামগ্রিক চলনের যে স্পন্টেনিয়াস রয়েছে, অর্থাৎ যে স্বতঃস্ফূর্ত চলন, অর্থাৎ বহিস্থ উদ্দীপক ব্যতীত সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে, বিশেষ করে উদ্ভিদের, তাদেরকে আমরা কী বলি, বা জীবদের এক কথায় তাদের কী বলি আমরা, স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন। তো এটা আবার কয় প্রকার আমরা দেখতে পাবো, 3 প্রকার। কি কি বন্ধুরা? একটা হচ্ছে প্রোটোপ্লাজমিক, তাই তো? একটা হচ্ছে আমাদের কি প্রোটোপ্লাজমিক, একটা হচ্ছে সিলিয়ারি, আর একটা হচ্ছে অ্যামিওবয়েড, তাই তো? অ্যামিবয়েড বা অ্যামিওবয়েড যাই বলি না কেন, তাহলে প্রোটোপ্লাজমিক, সিলিয়ারি আর অ্যামিবয়েড, এই তিনটে হচ্ছে এমন একটা প্রসেস যেটা হচ্ছে কি তোমার
অভ্যন্তরীণ উদ্দীপনা, জীবের ভিতরে যে উদ্দীপনা তার দ্বারাই স্বেচ্ছায় স্থান পরিবর্তন করতে পারে জীবগুলো। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের প্রোটোপ্লাজমিক, তাই তো? প্রোটোপ্লাজমিকটা কি বন্ধুরা? প্রোটোপ্লাজমিকটা কি না প্রোটোপ্লাজমিক, আচ্ছা প্রোটোপ্লাজমিক কথার মানে কি আগে আমাদের বুঝতে লাগবে। প্রোটোপ্লাজমিক মানে হচ্ছে কোষে যখন পড়বো তখন আর ভালো করে বুঝতে পারবে জিনিসটা, ছবি দেখিয়ে বোঝাবো। একটা কোষ কি দিয়ে তৈরি হয়? কোষের মধ্যে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিওপ্লাজম, এই দুটোকে একসঙ্গে আমরা কি বলি? প্রোটোপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজম ও নিউক্লিওপ্লাজম এই দুটোর সংমিশ্রণকে আমরা কি বলি? প্রোটোপ্লাজম। এই যে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমের যে স্বতঃস্ফূর্ত চলন বা এই প্রোটোপ্লাজমের দ্বারা যখন কোনো একটা জীবের কোষের মধ্যে চলন সম্ভব হয়, স্বতঃস্ফূর্ত চলন, সেই চলনটাকে কি বলি আমরা? প্রোটোপ্লাজমিক চলন। এবং সেই যে এর দ্বারা যে চলন, তাই তো, একটা স্বতঃস্ফূর্ত চলন হচ্ছে, সেই চলনকে আমরা একটা নাম দিয়েছি, সেটাকে বলা হচ্ছে আবর্ত চলন। কি চলন? অর্থাৎ প্রোটোপ্লাজমিকের আরেকটা নাম হতে পারে আবর্ত, বা এর দ্বারা যে চলন হচ্ছে সেটাকে আমরা কি বলি? আবর্ত বা সাইক্লোসিস। কি না? সাইক্লোসিস চলন। ক্লিয়ার বন্ধুরা? তাহলে প্রোটোপ্লাজমের যে স্বতঃস্ফূর্ত চলন সেটা হচ্ছে তোমার আবর্ত চলন। এবার যেটা বুঝতে হবে, এই আবর্ত চলন কিন্তু আবার দুই প্রকার। একটা হচ্ছে তোমার রোটেশন, মানে হচ্ছে প্রবাহ, রোটেশন মানে হচ্ছে প্রবাহ, আর একটা হচ্ছে সার্কুলেশন, তাই তো, সার্কুলেশন। তাহলে রোটেশন আর সার্কুলেশন, এই রোটেশন মানে হচ্ছে তোমার প্রবাহ, যে প্রোটোপ্লাজমীয় চলন, আর একটা সার্কুলেশন মানে হচ্ছে আবর্তন, তাই তো। তাহলে এই রোটেশনের উদাহরণ কি? এক্সাম্পল ইম্পর্টেন্ট সবচেয়ে আমাদের পড়তে লাগে, সেটা হচ্ছে পাতা শ্যাওলা। জিনিসটা কি? মানে প্রোটোপ্লাজম কোষ গহ্বরকে কেন্দ্র করে, মানে কি? এই যে প্রোটোপ্লাজম যখন কোষের মধ্যে উপস্থিত গহ্বরকে কেন্দ্র করে নির্দিষ্ট দিকে চলমান হয়, নির্দিষ্ট দিকে, তখন সেটাকে বলি আমরা রোটেশন। আর ঠিক তার উল্টো যদি বলি সার্কুলেশন, কি? সার্কুলেশন মেনলি দেখা যায় অপরিণত প্লান্টে। কাদের দেখা যায় সার্কুলেশন? অপরিণত প্লান্টে। সেই অপরিণত প্লান্টে ছোট ছোট যে সমস্ত কোষ গহ্বর রয়েছে, এই গহ্বরগুলিকে কেন্দ্র করে যখন প্রোটোপ্লাজমের প্রবাহ হয়, তখন সেটাকে আমরা সার্কুলেশন বলি। এর এক্সাম্পল কি? কুমড়ো, ঠিক আছে, কুমড়ো গাছের কাণ্ডের রস, এই হচ্ছে এক প্রকার সার্কুলেশনের উদাহরণ। তাহলে এই গেল আমাদের প্রোটোপ্লাজমিক উদাহরণগুলো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা। তারপরে রয়েছে আমাদের কি? সিলিয়ারি বেশি, একদমই সোজা বিষয়টা। সিলিয়ারি, এটা আমি ইংলিশে লিখেছি, বাংলায় কিন্তু সিলিয়ারি লেখা আছে। তাহলে যে সিলিয়ারি যে গতিটা, সেই গতিটা কি হয়? উদ্ভিদের ক্ষেত্রে, বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে যে চলরেণু রয়েছে, সেই চলরেণুর মধ্যে, মানে চলরেণুর যেখানে জমা হয় সেই জুস্পর, সেই যে অঞ্চলটা জুস্পর, সেই জুস্পরে কিন্তু জননকোষ ফ্লাজেলার আন্দোলনের দ্বারা এই সিলিয়ারি গতি সম্পূর্ণ হয়। তাহলে কি বললাম আমি? উদ্ভিদের যে জুস্পর বা চলরেণু আছে, সেই চলরেণু জননকোষে ফ্লাজেলার আন্দোলনের দ্বারা কোষে, যখন আমরা কোষ পড়ব, ফ্লাজেলা জিনিসটা আরও ডিটেলসে পড়ব। ফ্লাজেলা কিন্তু এক প্রকার কোষ যে কি স্থান পরিবর্তন করতে পারে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে যে চলরেণু, সেটা জননকোষে ফ্লাজেলার আন্দোলনের দ্বারা প্রবাহিত হয়, এটাই হচ্ছে সিলিয়ারি গতি। তাহলে এক্সাম্পল কি আমাদের? যদি লেখার দরকার হয় বন্ধুরা লিখে নেবে, এক্সাম্পলটা বেশি ইম্পর্টেন্ট। ভলভক্স, ক্লামাইডোমোনাস, আর রয়েছে আমাদের এককোষী শৈবাল। আর কি রয়েছে আমাদের? এককোষী শৈবাল। এই হচ্ছে আমাদের সিলিয়ারি। আর রয়েছে আমাদের 3 নম্বর যে সামগ্রিক চলন, সেটা হচ্ছে অ্যামিবয়েড, তাই তো? ওকে, অ্যামিওবয়েড গতি। এটা কি না?
অ্যামিবা, অর্থাৎ অ্যামিবার দেহে কিন্তু কাদের কাদের দেখা, আগে লিখে রাখি, অ্যামিবার দেখে দেখা যায় অ্যামিবয়েড গতি। আর মিক্সোমাইসিটি কি? মিক্সোমাইসিটি হচ্ছে এক প্রকার উদ্ভিদ, ঠিক আছে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ, যার দেখে কিন্তু এই অ্যামিবয়েডটা লক্ষ্য করা যায়। তাহলে এই যে অ্যামিবার আমরা জানি ক্ষণপদ, তাই তো, অর্থাৎ যৌন জননকোষ অ্যামিবার মতো যে ক্ষণপদের সাহায্যে স্থান পরিবর্তন করতে পারে তাকে আমরা কি বলি? অ্যামিবয়েড চলন। মেনলি অ্যামিবার যে চলন, সেই চলনটাই কিন্তু যখন লক্ষ্য করতে পারি বিভিন্ন উদ্ভিদের, তখন সেটাকে আমরা কি বলি? অ্যামিবয়েড চলন। কখন লক্ষ্য করতে পারি? ম্যাক্সিমাম সময় যৌন জননকোষ বা যৌন জননের সময়। মানে অ্যামিবা যেরকম ক্ষণপদের সাহায্যে স্থান পরিবর্তন করে, সিমিলারলি উদ্ভিদরাও কিন্তু ওরকম চলন করতে পারে। যেরকম বললাম মিক্সোমাইসিটি এক প্রকার উদ্ভিদ, এ কিন্তু অ্যামিবা নয়, ঠিক আছে। এই গেল আমাদের স্পন্টেনিয়াসের ব্যাপার সেপার। এবার রয়েছে আমাদের ইনডিউসড, আবিষ্ট, অর্থাৎ বহিস্থ উদ্দীপকের দ্বারা স্থান পরিবর্তন করে, সামগ্রিক স্থান পরিবর্তন করে। সেটা হচ্ছে আমাদের কি? ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক, কেমোট্যাকটিক, হাইড্রোট্যাকটিক, গ্যালভেনোট্যাকটিক এবং রিওট্যাকটিক, তাই তো। চলো, রিওট্যাকটিক কতটা ইম্পর্টেন্ট নয়, তাও আমি একবার বলে দিব, ঠিক আছে। প্রথমে রয়েছে কি আমাদের? ফটোট্যাকটিক, তাই তো। নিজের মতো করে খাতায় নোট করে নেবে, আগে বুঝে নাও। প্রথমে রয়েছে কি আমাদের? ফটোট্যাকটিক। আমি একদম সংক্ষেপে বলার চেষ্টা করব, ঠিক আছে। ফটোট্যাকটিক মানে হচ্ছে উদ্ভিদের যে উদ্ভিদের সমস্ত দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে, তাহলে কি? আলোক উদ্দীপক, তাই তো। আলোক উদ্দীপকের প্রভাব কি? না, শৈবাল। তাহলে ফটোট্যাকটিক কি? যখন আলোক উদ্দীপকের প্রভাবে কোনো একটা জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, তাই তো। বহিস্থ উদ্দীপকের দ্বারা, মানে কি? বাইরের উদ্দীপকের একটা আলো, একটা বাইরের উৎস, তাই তো। আলো কি? একটা বহিস্থ উদ্দীপনা। তাহলে ফটো তখনই বলো যখন আলো রয়েছে সেখানে, সেই আলোক উদ্দীপকের প্রভাবে যখন তার সামগ্রিক চলন হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো ফটোট্যাকটিক। 2 নম্বরে কি রয়েছে আমাদের? চলো তারপরে দেখি থার্মোট্যাকটিক। থার্মোট্যাকটিক কি? না, থার্মোট্যাকটিক হচ্ছে উষ্ণতা উদ্দীপকের প্রভাবে। কি? উষ্ণতা উদ্দীপক। তাহলে এখানে কাজ করছে উষ্ণতা। থার্মোট্যাকটিক কি? না, পাতা শ্যাওলা। সবগুলোর একই রকমের সংজ্ঞা। যখন উষ্ণতা উদ্দীপকের দ্বারা উদ্ভিদের বা জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, তখন সেটাকে আমরা বলবো থার্মোট্যাকটিক। এরপরে কি রয়েছে আমাদের? কেমোট্যাকটিক। কেমোট্যাকটিক কি? একদম কেমো মানে কেমিক্যাল, তার মানে রাসায়নিক। এভাবে মনে রাখতে পারি আমরা, রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থের দ্বারা উদ্বুদ্ধ হয়ে, রাসায়নিক পদার্থ নামক উদ্দীপনার দ্বারা উদ্দীপিত হয়ে যখন কোন একটা জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে, তাহলে কেমোট্যাকটিকের উদাহরণ হচ্ছে কি? না, ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্ন গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয়। ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্ন গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয়। তাহলে এখানে বহিস্থ উদ্দীপনা হচ্ছে রাসায়নিক পদার্থ। সেম রয়েছে, পরবর্তীতে রয়েছে আমাদের হাইড্রোট্যাকটিক। হাইড্রো মানে হচ্ছে জলের প্রভাবে, ঠিক আছে। হাইড্রোর সাথে জলের সম্পর্ক, তাই হাইড্রোট্যাকটিক মানে হচ্ছে জলের প্রভাবে যখন কোনো জীবের আবিষ্ট চলন হয়, তখন সেটাকে আমরা কি বলি? হাইড্রো। যেমন শৈবাল, তাই তো। আর কিরকম করে যায় শৈবালটা? না, শৈবাল শুষ্কাঞ্চল থেকে জলের দিকে ধাবিত হয়। আর গ্যালভানো কি? না, বৈদ্যুতিক শক্তি। গ্যালভানোতে সঙ্গে রিলেট করে বৈদ্যুতিক। উদাহরণ কি? শৈবাল। আর আর রিওট্যাকটিক অতটা ইম্পর্টেন্ট নয়, এটা হচ্ছে তোমার জলের স্রোত, ঠিক আছে। মেনলি জলের স্রোতের দ্বারা যখন আবিষ্ট চলন হয়, তখন তাকে আমরা কি বলি? রিওট্যাকটিক। এই ছিল হচ্ছে আমাদের স্পন্টেনিয়াস যে মুভমেন্ট অফ লোকোমোশন। পরের দিন আমরা মুভমেন্ট অফ কার্ভেচার, সঙ্গে সঙ্গে আমরা প্লান্ট অফ যে মুভমেন্ট সেটা আলোচনা করব। তারপরে অস্থি আছে, পেশি আছে। আশা করি বন্ধুরা তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন অন করে রাখবে যাতে নোটিফিকেশন আসতে দেরি না করে।